আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথাটির সঙ্গে আমরা বেশ পরিচিত সবাই আমার মনে হয়। কিন্তু এই কথাটির বাস্তব প্রমাণ কারা কারা পেয়েছেন? আমি পেয়েছি। আমি সবসময়ই আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা এবং শ্রদ্ধা রাখি। খুব ছোটোবেলা থেকেই নামাজ রোজা করি এবং আমার মনে পড়ে না আমি কত ছোটোবেলা থেকে নামাজ রোজা করা শুরু করেছি। এবং আমার আল্লাহ পাকের প্রতি আমার সবসময় অগাধ আস্থা যেমন আছে, আমার যত বিচার, আমার যত অভিযোগ, যত কি বলবো, যত আবদার সব আমার রাব্বুল আলামিনের কাছে। কারণ মানুষের দরবারে বিচার চেয়ে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও প্রচুর টাকা লাগে। তো আমার অনেক টাকা নেই। তাই মানুষের দরবারে কখনো বিচার চাই না। আমি সবসময় আল্লাহর কাছে বিচার চাই এবং আল্লাহর কাছেই আবদার, আল্লাহর কাছেই যত অভিযোগ, অনুযোগ, কষ্ট, দুঃখ, সুখ সব শেয়ার করি আমার রাব্বুল আলামিনের কাছে। তো কয়েকদিন আগের ঘটনা বলি। আমি যেহেতু ঢাকা শহরে বেশ কিছুদিন যাবৎ ভূমিকম্পের প্রচণ্ড আতঙ্ক ছিল, গত মাসের ঘটনা বলছি। তো ভূমিকম্পের পরে পরপর ২ দিন ভূমিকম্প হওয়ার পরে আমি ভীষণ রকমের মেন্টালভাবে মানে অসুস্থ হয়ে পড়েছিলাম। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম যেটাকে বলে। তো যেহেতু সরকারিভাবে বারবার অ্যালার্ম করছিল যে আপনাদের যদি ঢাকাতে বিশেষ কোনো কাজ না থাকে কারো, তো আপনারা ঢাকার বাহিরে চলে যান, দেশে চলে যান, গ্রামে চলে যান। তো চিন্তা করলাম যে যেহেতু আমার ঢাকাতে তেমন কোনো সিরিয়াস কাজ নেই, আমার ছোটো বাচ্চা নেই যে স্কুলে যাবে বা কারো অফিস নেই। সো আমার ছেলেরও গ্র্যাজুয়েশন শেষ। তো সে বলল যে, "মামুনি চলো আমরা দেশে যেয়ে কয়েকদিন থেকে আসি।" যেহেতু রেড অ্যালার্ট দিচ্ছে আর আমাদের এলাকাটাতে বেশি রেড অ্যালার্ট দিচ্ছে। এই জোনগুলো মানে বেশি ঝুঁকিপূর্ণ। তো চলো আমরা কয়েকদিন গ্রামে থেকে আসি। সো সেই হিসাবে আমরা গ্রামে চলে গেলাম। তো ভিডিওটা লং হবে, দয়া করে কেউ বিরক্ত হবেন না, শুনবেন কীভাবে আল্লাহ তাআলা সরাসরি মানুষকে যে যা করে ভালোর জন্য করে, এই কথাটাই আজকে আমি আপনাদের বলবো। তো আমি ১৫ দিন দেশে ছিলাম। ১৫ দিন পরে যখন আমি ফিরেছি, ফিরে এসে ঘরের দরজা খুলেই তো আমার মাথা নষ্ট। কেননা আমার ফ্রিজ, আমার দুটো ফ্রিজেরই লাইন অফ, সুইচ অফ। তার মানে আমি বাসা থেকে বেরোনোর সময় ওভেনের সুইচ এবং ফ্রিজের সুইচ পাশাপাশি হওয়াতে ওভেনের সুইচ সাথে সাথে আমি ফ্রিজের সুইচটাও বন্ধ করে দিয়েছি। মানে ওভেনের সুইচটা হয়তো আগেই অফ করেছিল আমার ছেলে, আমি যাওয়ার সময় ফ্রিজের সুইচটা অফ করে দিয়েছি। দুঃখের বিষয় ওই সময় কারেন্ট ছিল না বাসায়। সো আমি বুঝতেও পারি না এই কারণে যে আমার ফ্রিজের সুইচটাও অফ করে দিয়ে গেছি। যাওয়ার সময় কিন্তু রাব্বুল আলামিন আমাকে একবার ঠিকই মনে করিয়েছে। আমি ভাবছি যে চলে যাচ্ছি বাসা ছেড়ে, বাই চান্স যদি সত্যি সিরিয়াস ভূমিকম্প হয় তাহলে তো ফ্রিজের সুইচ দেওয়া থাকলো, ফ্রিজটা তো মানে অতিরিক্ত ভূমিকম্প হলে ঝাঁকানি দেবেই করবে, এতে করে ফ্রিজ বাস্ট হতে পারে, ঘরের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারেন্টে আগুন জ্বলে যেতে পারে। তারপরেও কিছু করার নাই, যেহেতু আমার ফ্রিজ ভর্তি জিনিসপত্র, কারণ আমি ঢাকার জিনিস খুব কম খাই। আমার সব কিছু দেশ থেকে আনা থাকে, মানে সবজি থেকে, মাছ থেকে, মাংস থেকে সব ম্যাক্সিমামই আমার দেশের থেকে আসে এবং দেশেরটাই আমি ফ্রিজ আপ করেই খাই সারা বছর। তো আমার দুটো ফ্রিজই লোড একদম, মানে ডিপ ফ্রিজ পুরো লোড, আবার নর্মাল ফ্রিজেরও উপর পুরা লোড। আর নর্মালের জিনিসপত্র তো নর্মালে থাকে, শুকনা খাবার-দাবার। সো আমি ফ্রিজ তো আর অফ করে যেতে পারি না। কিন্তু আমাকে কিন্তু রাব্বুল আলামিন মনে করিয়ে দিয়েছিলেন ফ্রিজের কথা। কিন্তু কারেন্ট ছিল না, আমিও চেক করিনি। চলে গেছি বের হয়ে। তো যখন বাসায় ঢুকেছি আমার মানে মাথা নষ্ট হয়ে গেছে, কারণ ফ্রিজের নিচে দিয়ে পানি বের হয়ে আমার পুরো রুম দেখতেছি পানি শুকায় আছে, পচা গন্ধ ফ্রিজের। মানে মাছ মাংস পচলে যে কী পরিমাণ গন্ধ হয় আপনারা বুঝতে পারছেন। আমার ফ্রিজে প্রায় ১৫ কেজির উপরে মাংস ছিল, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, অন্যান্য ছোটো মাছ, বিভিন্ন সবজি আমি যেহেতু প্রক্রিয়াজাত করে রেখে দিই ফ্রিজে, ওটা আমি ফ্রিজ থেকে খাই। তারপরে আমার মশলা বাটা, বিশেষ করে পেঁয়াজ, রসুন এগুলা দেশ থেকে যেহেতু আমার আসে, তো চিন্তা করি নষ্ট হয়ে যাবে, শুকায়ে যাবে জিনিসটা। আমি এটাকে কিছু ব্লান্ড করে রাখি, কিছু কেটে রাখি, রেখে আমার ডিপ ফ্রিজ আমি ভরে রাখি। যখন প্রয়োজন ইমার্জেন্সি দেখা যাচ্ছে ১ মুঠ নিলেই হয়ে যাচ্ছে বা সাথে বের করলেই হয়ে যাচ্ছে। যে কারণে আমি এগুলো প্রসেসিং করে আগে থেকেই রেখে দিই। কারণ একজন গেস্ট আসবে শুনলে তখন আমি সব কিছু রেডি করব, তৈরি করব, তারপরে মানুষকে খাওয়াবো। এটা আমার কাছে ভীষণ হেডেক লাগে। যে কারণে আমি আমার ফ্রিজে সবসময় এগুলো রিজার্ভ
রিজার্ভ করে রাখি। মুরগি থেকে শুরু করে একদম মাংস টাংস, গরুর মাংস আমি সবসময়, খাসির মাংস বলেন, গরুর মাংস বলেন, মুরগি বলেন, আমি সব একবারে কেটে ধুয়ে মেরিনেট করে রাখি। মানে মেরিনেট করে রাখি যেন ইমার্জেন্সি কেউ আসলে আমি সঙ্গে সঙ্গে বের করে সেটাকে প্রসেসিং করে রান্না করে ফেলতে পারি। যেহেতু মেরিনেট করা থাকে, আমি কাঁচায় দেখা যাচ্ছে ওইভাবেই মশলা কষায় দিয়ে দিতে পারি। আমি এর আগে দেখিয়েছি আপনাদের কীভাবে মেরিনেট করে সব কিছু রাখি। তো ঠিক এভাবেই রাখা ছিল। তো যেহেতু মেরিনেট করে রাখা ছিল, যে কারণে কিছুটা আমি উপকার পেয়েছি। এই জন্য বলি মাছ মাংস মেরিনেট করে রাখেন, টেস্টটা ঠিক থাকে। তো আমার তো টেস্ট ঠিক ছিল না, একটু পচা গন্ধ তো অবশ্যই বেরিয়েছে, কিন্তু মাংসগুলো একেবারে পচে গলে যায় না, যেহেতু লবণ, গরম মশলা এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি মাংসগুলো মেরিনেট করে রাখি। সো সেই কারণে হয়েছে কি, আমার মাংসগুলো একটা সেন্ট হয়ে গেছে ঠিকই, একটু বিজলে ভাব হয়ে গেছে ঠিকই, কিন্তু মাংসগুলো পচে যায় না, একদম আস্ত আস্ত রয়ে গেছে, একটু শুটকি শুটকি, মানে ইলিশ মাছ, নোনা ইলিশ যেরকম থাকে ওরকম শুটকি শুটকি হয়ে গেছে। তো আমি মানে কী করেছি, যেহেতু বক্স আটকানো ছিল, আমি বক্সে বক্সে ম্যারিনেট করে রেখেছি। আমি ওগুলোকে কি করব, ওগুলোকে মানে আমার মাথায় ওই সময় কিছুই ধরছিল না। আমি প্রচণ্ড মানে আমার কান্না, মানে আমি কান্না করতেছি খালি যে কী হয়ে গেল। মানে আমার 6 মাসের খাবার ফ্রিজে ছিল, 6 মাসের মাছ, মাংস, সবজি, তরি, তরকারি, মশলা, মানে সব কিছু মিলে 6 মাসের প্রায় আমার রিজার্ভ করা ছিল। আমি 6 মাস বাজার না করলেও আমি এটাতে খুব ভালোভাবে চলতে পারতাম। তাছাড়া ইমার্জেন্সি মেহমান আসলে এই কারণে আমি সবসময় সব কিছু রেডি রাখি ফ্রিজে। তো আমার মাথায় কিছু খেলছিল না, অনেক চিন্তা ভাবনা করে সব বের করলাম ফ্রিজ থেকে, বের করে আগে ফ্রিজটা পরিষ্কার করলাম। ফ্রিজের দুর্গন্ধ এখনও যায়নি আমার, এমন পচা গন্ধ বেরোচ্ছে ফ্রিজ থেকে, মানে সব আবার রেখেছি ঠিকই, আবার নতুন কিছু রেখেছি, কিন্তু ফ্রিজের দুর্গন্ধ কিন্তু যাচ্ছে না। জানি না এটা কী করে, আমি লেবু দিয়েছি কিন্তু ফ্রিজের দুর্গন্ধ যাচ্ছে না। যদি কোনো সলিউশন কারো কাছে থেকে থাকে এ বিষয়ে আমাকে একটু জানাবেন প্লিজ, যে ফ্রিজের এই পচা গন্ধটা কীভাবে যায়। তো আমি ফ্রিজটা অনেকক্ষণ খুলেও রেখেছিলাম। তারপরে আমি কি করেছি, এই 15 কেজি মাংস আমি আবার ধুয়েছি। মেরিনেট করা মাংসগুলো আবার আমি ঝুড়িতে করে, এতে করে সুন্দর করে ধুয়েছি। ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি কি করব, তখন আমার মাথায় এলো যে এগুলোকে আমি বিরিয়ানির প্রসেসিং বা রেজালার প্রসেসিং করে ফেলি। তখন আমি এটাকে দই দিয়ে আবার নতুন করে মশলা, গরম মশলা, রোস্টের মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। মাখিয়ে এটাকে আমি মানে 2 বক্স রসুন পেঁয়াজ, আমার এরকম বড় বড় বক্স ভর্তি ছিল, যেগুলো ফ্রিজে ছিল। তো ওগুলো পচে নাই, মোটামুটি পানি কিছুটা শুকিয়েছে কিন্তু পচে নাই একেবারে। তো আমি ওগুলো তেলের উপর আগে ভুনলাম ইচ্ছা মতো, 2 বক্স মশলা ভুনে, মানে মশলার কোনো কমতি হবে না। আমার কথা যে গন্ধটা যেন মাংসের এত পচা গন্ধটা না থাকে, বা খাওয়া যায় মোটামুটি, পচা একটা গন্ধ তো থাকবেই কিন্তু খাওয়া যায়, ফেলে না দেওয়া লাগে। তো আমি ভুনে তারপরে আমি সবগুলো মাংস একসঙ্গে কষালাম, ভুনলাম। চিন্তা করেছিলাম যে মাংস ছেড়ে দেবে, হয়তো ঝুরি ঝুরি হয়ে যাবে। তো আমি দীর্ঘ সময় ধরেই রান্না করেছি, কিন্তু একটা মাংসও আমার ঝুরি ঝুরি হয়নি, বরঞ্চ মাংসগুলো আস্তে আস্তে ওরকম শক্তই রয়ে গেছে। এবং যে দই দিয়ে মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে তারপরে যে আবার রান্না করেছি, যে কারণে পচা গন্ধটা আমার অনেকটাই নাই। তার আগে তো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, যেহেতু আমি ধুয়ে নিয়েছি, গায়ের যে বিজলা বিজলা ভাবটা হয়েছিল ওটা ধুয়ে গেছে, নতুন করে আবার আমি মশলা মাখিয়েছি, যে কারণে মাংসগুলো খাওয়া যাচ্ছে, মানে একেবারে অখাদ্য হয়ে যায় নাই। অখাদ্য হয়ে গেলেও হয়তো মাংস তো ঝুরা ঝুরা করে খাওয়া যেত, মাংস তো ফেলা যাবে না, তাই না? সবজি ফেলা যায়, তরকারি ফেলা যায়, অন্য কিছু ফেলা যায়, মাংস ফেলা যায় নাকি? তো এটা হয়তো ঝুরি করে খাওয়া যেত। তো আমি দেখলাম যে না, এটা ঝুরি হয়নি, খুব সুন্দর রেজালা হয়েছে, একটু সেন্ট আছে, কারণ আমি কাবাব মশলা টশলা স্টার টিস্ট অনেক কিছু দিয়েছি, যে কারণে। আর প্রচুর আমি 1 বক্স রসুন বাটা দিয়েছি, এরকম 1 বক্স রসুন বাটা শুধু, আর আদা রসুন পেঁয়াজ আরও 1 বক্স। তো যে কারণে একটু রসুনের সেন্টটা বেশি হয়েছে, একটু ঝাঁঝ বেশি হয়ে গেছে। তারপরে ঝাল মশলা একটু বেশি দিয়েছি যেহেতু, আর সঙ্গে দিয়েছি যেহেতু মিষ্টি দই, তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ, রেজালার যে টেস্টটা সেটা হয়েছে। তবে সাথে একটু ঝালও বেশি দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেমন ঝাল এবং মিষ্টির একটা ইয়ে হয়, কিন্তু খাওয়া যাচ্ছে, মানে একেবারে ফেলে দেওয়া লাগে নাই, খাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এরপরে আমি যখন আমি দেখেছিলাম যে আমার সব কিছু এরকম পচে গেছে, হয়ে গেছে, আমি খুব কান্না করেছিলাম। ঠিক সেই মুহূর্তে ফেরেশতার মতো আমার বড় আপু, সবসময় যে আমার বড় বোন, আমার মায়ের মতো, আমার শ্রদ্ধা, আমার মানে সব কিছু। তো সেই বড় বোনের কাছেই আমি গিয়ে আর কি ছিলাম যেহেতু। তো বড় বোন আমাকে ফোন দিয়েছে যে আমি বাসায় ঠিকমতো পৌঁছালাম কিনা, বা আমি খেয়েছি কিনা আসার পরে, বা বাসার অবস্থা কি জানার জন্য আমাকে ফোন দিয়েছে। তো আমার তো কোনো কথা নাই, আমি তো চিল্লায় কান্নাকাটি করতেছি। তো আপু বলতেছে, "কি হয়েছে? কি ব্যাপার? কোনো অ্যাক্সিডেন্ট করেছো কিনা? মানে
রাস্তায় কিছু হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, কেন কাঁদতেছো? আমি বলছি আপু আমার সব পচে গেছে, আমার ফ্রিজের সমস্ত মাছ মাংস পচে গেছে এই 15 দিন, আমি কিভাবে কি করব, আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিল। মানে আমার মনে হচ্ছিল যে মরে যাওয়া ভালো, মানে এরকম টাইপের আমার মানে এত খারাপ লাগতেছিল যে এত জিনিস আমার নষ্ট হয়ে গেছে, খুব কান্না করেছি। তখন বড় আপু মানে আমাকে সান্ত্বনা বলছে যে বোকা তুই জিনিসের জন্য কাঁদছিস কেন, জিনিস আবার আসবে, আমি পাঠাবো, আমি বাজার করে পাঠাবো, কোনো চিন্তা করিস না, আমি খুব ইমিডিয়েট ঢাকায় আসবো, আমি গাড়ি ভরে তোর জন্য মাছ মাংস যা লাগে নিয়ে আসবো, তুই আবার ফ্রিজ সাজাইস, মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না, বরঞ্চ এগুলো একটু দেখ যে কিছু করা গেলে করা, ঝুরি করে ফেলা অথবা ফেলে দে, কিন্তু কান্নাকাটি করিস না, তুই তুই ঠিক থাক, তুই শান্ত থাক, তুই ভালো থাকলে আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ, মন খারাপ করিস না। তো যাই হোক খুব কান্নাকাটি করেছি, আপু আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে, দেওয়ার পরেও আপু কেটে দিয়েছে, পরে আপু ফোন রাখছে, রাখার পরে আপু এই কথা মানে বাড়িতে সবাইকে বলছে, আমার দুলাভাইও বলছে যে ও কান্নাকাটি করতে না করো, আমি সামনের মাসে ঢাকায় যাব, আমি অনেক বাজার ওর জন্য করে নিয়ে যাব। তারপরে আমার ভাগ্নিকে আমার মানে ওই সময় আবার আমার ভাগ্নি ফোন দিয়েছে, আমার বড় আপু আবার বলছে যে আমার ভাগ্নিকে যে তোর খালাম বলছে মানে খালামণি কেমন আছে, খালামণি ঠিকমতো বাসায় গিয়ে পৌঁছাইছে কিনা, তো বলছে তোর খালামণি পৌঁছায় এই অবস্থা দেখতেছে, তার সব মাছ মাংস ফ্রিজে পচে গেছে, তোর খালামণি কান্নাকাটি করে পাগলের মতো কাঁদতেছে, মানে খুবই কষ্ট পাইছে। আসলে কষ্ট পাওয়ার কথা, আমার 6 মাসের বাজার আমার ফ্রিজে নষ্ট হয়ে গেছে, কান্না করারই কথা, খারাপ লাগারই কথা, কারণ আমি তো একটা মহিলা মানুষ, সব কিছু আমি তিল তিল করে মানে একদম নিজের হাতে করে ম্যারিনেট করে এত সুন্দর করে আমি ফ্রিজটাকে গুছিয়ে রাখি, তো এত জিনিস আমার নষ্ট হয়েছে, কষ্ট হওয়ারই কথা। তখন আমার ভাগ্নি মানে শুনে তো ও খুব কষ্ট পেয়েছে, আমার আপু কান্না করে দিয়েছে যে তোর খালামণি কান্না করতেছে এই বলে। তখন আমার ভাগ্নি কী করেছে, আমার ভাগ্নি আবার আমার ভাগ্নির জামার কাছে এই গল্প করেছে যে খালামণি সব কিছু পচে গেছে, খালামণি কান্না করতেছে, এরকম এরকম মন খারাপ খুব। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কথাটা বলে না, আমার আপু একটু আগে বলছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, এগুলো পচে গেছে, এর থেকে বেশি আমি তোর জন্য নিয়ে আসবো। আমি জানিও না, সঙ্গে সঙ্গে আমার ভাগ্নে জামাই আমার জন্য 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে মোবাইলে, খালামণি মন খারাপ যেন না করে, এটা দিয়ে যেন অবশ্যই মাছ মাংস কেনে। আমি তো এটার একদম খিলাফ, আমি এটা মোটেও পছন্দ করি না জামাইরা শাশুড়িকে এ ধরনের টাকা দেবে, বা জামাইরা এগুলো জানে, আমার কাছে এগুলো সিম্প্যাথি মনে হয় বা করুণা মনে হয়, বা আমার ওরা হয়তো ভালোবেসে দিয়েছে, আমার খুব খারাপ লাগে। তো আপু আবার একটু পরে আমাকে ফোন করে বলতেছে যে টাকা পেয়েছো মোবাইলে? আমি বলছি আপু আমি তো দেখার সময় পাইনি। পরে চেক করলাম, হ্যাঁ পেয়েছি। তো আমি ভাবছি আপু পাঠিয়েছে। তো আপু আমি বলছি যে তুমি কেন টাকা পাঠাইছো আমার জন্য? ঠিক আছে একটা জিনিস নষ্ট হয়ে গেছে, মন তো খারাপ হবে, তুমি টাকা কেন পাঠাইছো? তো বলতেছে আমি পাঠাই নাই, এটা আমাদের জামাই বাবাজি পাঠাইছে। তো তুমি মন খারাপ করো না একদম, আমি আসার সময় আবার বাজার করে নিয়ে আসবো গাড়ি ভরে তোমার জন্য, তুমি তখন আবার ফ্রিজ সাজিও, আর এখন জামাই দিছে এটা। আমি তো রেগে মেগে না, আপু এটা কেমন কথা, জামাই টাকা পাঠাবে, আমি খুব লজ্জিত হ্যান ত্যান। পরে বলছে না না এটা জাস্ট ভালোবাসা, তুমি ভালোবাসা হিসাবেই নাও এটা, এভাবে মন খারাপ করো না, এটা ভালোবাসা। তো খবরদার এটা মাইন্ড করো না, আর এইভাবে এখন কিছু করো না। তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা জামাইকে ভালোবেসে দিতে পারি, জামাই কেন আমাদের ভালোবেসে দিতে পারবে না, হয়তো পারে, অবশ্যই পারে, আমিও জামাইকে যখন দিই ভালোবেসে দিই। তো গেল, এরপরে আমার মেয়েকে ফোন দিয়েছে, আমার মেয়ে আমার বড় আপুকে সম্ভবত ফোন দিয়েছে, বা আমার ছেলেকে ফোন দিয়েছে, সরি আমার ছেলে বলেছে যে মানে আমার মেয়ে আমাকে ফোন দিয়ে পায়নি, আমার ছেলেকে ফোন দিয়েছে। পরে আমার ছেলে বলছে মামনির মন খারাপ, এই ব্যাপার, মামনি খুব কান্নাকাটি করছে, সব নষ্ট হয়ে গেছে বাসার, আর এগুলো গোছাচ্ছে মামনি, এখন প্রসেসিং করতেছে, কিছু ফেলতেছে, ফ্রিজ পরিষ্কার করতেছে, এই জন্য মামনি ফোন ধরতে পারতেছে না। তো আমার মেয়েও তো খুব মন খারাপ হয়ে গেছে যে আল্লাহ আমার মা সব পচে গেছে, আমার মা তো এভাবে ফ্রিজ সাজিয়ে রাখে, একটু একটু করে সব কিছু একদম মেরিনেট করে রেডি করে রাখে, একদম অন দা ওয়ের মতো, যে যখন দরকার সাথে সাথে। তাহলে তো মা মানে খুব কষ্ট পাচ্ছে, মন খারাপ হয়েছে। তো আমার মেয়ে আর আমাকে কিছু বলে নাই, আমাকে ফোন আর দেয় নাই। পরে রাত্রে ফোন দিয়েছিল, বলেছি মন খারাপ হয়েছে। তো আল্লাহর কি কুদরত, মানে পরদিনই রাত্রেবেলায় সন্ধ্যায়, আমি তো জানিও না, বিকালে আমি ছাদে গেছি, আমার গাছগুলোকে দেখছি অনেকদিন পরে, গাছগুলো একটু পানি টানি দিলাম, গাছগুলো ঠিকঠাক করলাম, গাছগুলো তো দেখছি ছাদের মহিলাকে বলে গেছিলাম একটু পানি দিতে, পানি দিয়েছে, আমার গাছগুলো ভালো আছে। গাছগুলোর কিছু হলে তো আমি আরও মরে যেতাম, খুব কষ্ট পেতাম। আমার বারান্দার গাছগুলো কিছুটা নষ্ট হয়েছে, দেখি বারান্দায় একটা করলা গাছ হয়েছিল, মাত্র করলা ধরা শুরু হয়েছিল, করলা গাছটা শুকায় মরে গেছে, 15 দিন পানি দেওয়া হয়নি। আমারও মাথায় ছিল না যে গাছটা একটু ছাদে রেখে যায়, তাহলে হয়তো সবাই পানি দিত। বারান্দায় কিছু ফুল গাছ, কিছু পাতাবাহার, কিছু এই ধরনের গাছ আমি রেখেছি, আর বাকি সব ছাদে। তো আমার গাছগুলো ভালো আছে দেখে আমি ভালো আছি, আমার মনটা ভালো হয়ে গেল, কারণ আমার গাছগুলো ভালো ছিল। তো দেশ থেকেও আমি কিছু গাছ এনেছিলাম, কিছু হাজার গোলাপ, কিছু অন্যান্য ফুল, তো সেগুলো লাগালাম, লাগায় টাগায়। এর মাঝে আমার ছেলে গিয়ে ছাদে বলছে মামনি আপু আর ভাইয়া এসেছে, নিচে আসো, মানে আমার মেয়ে জামাই এসেছে।
তো আমিও কাজটা শেষ করে ছাদ থেকে আসলাম, নিচে এসে দেখি আমার মেয়ে এবং জামাই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে আমার জন্য এবং বলছে, মামনি তোমার নাকি ডিপ ফ্রিজ খালি হয়ে গেছে, তো আমরা এসেছি কিছু তোমার ডিপ ফ্রিজে রাখতে। আমার এমন কান্না পেল যে আল্লাহ কত কাছে, আল্লাহ কত কাছে। আমি কান্না করেছি আমার জিনিস নষ্ট হয়েছে, কিন্তু কিছু নষ্ট হয়েছে, সেই সাথে কিছু এত ভালোবাসার মানুষ আমার আছে যারা সঙ্গে সঙ্গে সেগুলো পূরণ করে দিয়েছে, মানে আল্লাহ তাদেরকে পাঠিয়েছে। আমার মেয়ে ব্যাগ ভর্তি করে মুরগি, গরুর মাংস, মাছ নিয়ে ভরে ফেলেছে। আমি বলছি অলরেডি দেশ থেকে আমি বিশাল এক রুই মাছ নিয়ে আসছি, তুমি কেন আবার মাছ নিয়ে আসলে? বলতেছে যে না, তুমি এগুলো ফ্রিজে রাখো, আর তুমি মন খারাপ করবে না, খবরদার। আর যেগুলো নষ্ট হয়েছে ফেলে দাও, খাওয়া লাগবে না। আমি বলছি না, ওগুলো আমি একটু প্রসেসিং করেছি, খাওয়ার মতো আছে, খাওয়া যাবে। তো বলতেছে না, যদি না খাওয়া যায় ফেলে দাও। আমি কই না থাক, গরুর মাংস তো ঝুরা করলেও খাওয়া যায়, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে এই যে সত্যি আল্লাহ কতটা কাছে দেখেন, যে একটা মানুষ যদি সত্যি আল্লাহ ভক্ত হয়, সত্যি আল্লাহকে ভালোবাসে, সত্যি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস থাকে, আল্লাহ সবসময় তার পাশে আছে। আমি যখন যেরকম যে অবস্থায় যত বিপদে পড়েছি, আমার মাবুদের কাছে আমি বিচার দিয়েছি, আমার রাব্বুল আলমিনের কাছে বিচার দিয়েছি, আমার রাব্বুল আলমিনের কাছে তার ফরিয়াদ করেছি এবং খোদার সঙ্গে সঙ্গে আমার সেটা সমাধান করেছে। যখন চেয়েছি আমি পেয়েছি, আমার মাবুদ সবসময় আমার সাথে। তো একদম মানে এরকমভাবে যে একেবারে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এর একটা সাক্ষাৎ একদম প্রমাণ যে আমি পেলাম একেবারে 24 ঘন্টার ভিতরে, সেটাই আপনাদের সাথে আমার শেয়ার করতে খুব ইচ্ছে করলো। তো পরের দিন আমার ভাগ্নি ফোন করে বলছে, মামা খালমণি কেমন আছো, তোমার মন খারাপ হয়েছে, হ্যান ত্যান, মন খারাপ করো না, আমরা সবাই আছি। তখন আমি বলছি, মারে আমার এত এত ভালোবাসার মানুষ থাকতে আমার কিভাবে মন খারাপ হয় বল, আমার কি এতটা মন খারাপ থাকতে দিস? তুই একজন জামাই বাবা টাকা পাঠিয়েছে, আমার আর এক জামাই বাজার করে নিয়ে এসেছে, আমার বোন, আমার ভাই আমার জন্য এত কিছু করতেছে, তারা টাকা পাঠিয়ে দিচ্ছে, তারা বাজার করে পাঠাচ্ছে। তো আমার এত এত ভালোবাসার মানুষ থাকতে, মানে যারা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবসময় রেডি, যে কোনো সমস্যা নেই, জিনিস নষ্ট হয়েছে কোনো প্রবলেম নেই, আমরা আছি, পাশে আছি, আসছি, জিনিস আসছে, জিনিসের জন্য মন খারাপ করো না। এই যে ভালোবাসার মানুষগুলো পাশে আছে, ভাই বোন পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি। বাবা মার পরে ভাই বোন, তারপরে সন্তান, আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত। তো এগুলো আমার আছে, এগুলো আমার আছে। এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি বেঁচে আছি। অনেক অনেক ধন্যবাদ এই মানুষগুলোকে, অনেক ভালোবাসা এদের জন্য। আর আমার রব, আমার রাব্বুল আলামিন সবসময় আমার পাশে আছে, সবসময় একদম দৃঢ় বিশ্বাসে আমি বলি যে সবসময় আমার রব আমার পাশে। কারণ আমি কোনো কিছু চেয়েছি আর আমার রব দেয়নি, হয়নি। তো যখন যেটা চেয়েছি, মান, ইজ্জত, সম্মান বাঁচিয়েছেন। চেষ্টা করব আগামীতেও আল্লাহ পাক তোমার প্রতি এরকমই যেন আমি অগাধ বিশ্বাস রাখতে পারি। তুমি যা করো ভালোর জন্যই করো। যেটা আমার জন্য ভালো না, যেটা আমার জন্য আসলেই খারাপ, যেটা আমার জন্য আসলেই ঠিক নয়, তাকে তুমি আমার জীবন থেকে ছাঁটাই করে দিয়েছো। খুব ভালো করেছো মাবুদ। আমি মনে কষ্ট রাখিনি একটুও। হ্যাঁ, কিছু কষ্ট পেয়েছিলাম, অনেক দিনের জীবন, অনেক দিনের সংসার, কিন্তু সেটা আমি এখন ভুলে গেছি। যে মানুষ আমাকে ভালোবাসে না, বা যে আমাকে সম্মান করে না, যে আমার ভরণ পোষণ দেয় না, যে আমাকে কেয়ার করে না, টেক কেয়ার করে না, আমি অসুস্থ হলে তাকায়ে দেখে না, আমি না খেয়ে থাকলে দেখে না, সেই মানুষটি আমার জীবনে না থাকলেও চলবে। সেই মানুষটিকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, কিন্তু এতগুলো ভালো মানুষ আমার জীবনে দিয়েছো যারা আমার সাথে সবসময় আছে। আমার প্রিয় মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাক, আর সেই সাথে আমিও যেন ভালো থাকি। মাবুদ সবসময় তুমি আমার পাশে থেকো, সবসময়। আর যারা আমার প্রতি অন্যায় করেছে, যারা আমাকে অবহেলা করেছে, যারা আমার সাথে অন্যায় করেছে, তুমি তার বিচার করবে, অবশ্যই করবে। নিশ্চয় তুমি উত্তম পরিকল্পনাকারী, এবং নিশ্চয় তুমি সর্বশক্তিমান। আর তুমি যা করো ভালোর জন্য করো। সবসময় এই বিশ্বাস আমার মনে আছে, তোমার প্রতি অগাধ ভালোবাসা আছে মাবুদ। তো সাথে থেকো আমার। আমার ভালোবাসার যে প্রিয় মানুষগুলো তুমি আমার সাথে আছে, আর আমার রব আমার সাথে আছে। আমার কিসের ভয়? আমার কোনো ভয় নেই। আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমার প্রিয় মানুষগুলো সবসময় আমাকে বোঝাচ্ছে, বলছে তুমি ভালো থাকো, তোমার আল্লাহ তোমার সাথে আছে, আর আমরা তোমার সাথে আছি। তো আমি ভালো ইনশাল্লাহ থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমার মাবুদ আমার পাশে আছে, আমার সন্তানরা আমার পাশে আছে, আমার ভাই বোন আমার পাশে আছে, আমার ভাগ্নে ভাগ্নিরা আমার পাশে আছে, আমার এই প্রিয় মানুষগুলো আছে। আমার বাবা মা মারা গেছে, নেই, কিন্তু যে মানুষগুলো আমার পাশে আছে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আর আমার রব, তোমার প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, কোনো কিছুর শেষ নেই। তুমি সবসময় আমার সাথে আছো, মান ইজ্জত বাঁচিয়ে, আর আমি যেন সম্মানের সাথে থাকতে পারি, বাঁচতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ভালোবাসা, অনেক কিছু শেয়ার করে ফেললাম আজকে আপনাদের সঙ্গে। একটু দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা লং হলো,
কিছু করার নেই। আসলে এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটা। আল্লাহ সবসময় সর্বদা সবার পাশে আছেন, শুধু আপনারা বিশ্বাসটা অটুট রাখেন। অটুট বিশ্বাস থাকবে, আল্লাহ ঠিক দেখবেন আপনার পাশে হাজির। তা আপনার বিশ্বাস ঠিক থাকলে রাব্বুল আলামিন আপনার সঙ্গে সর্বদা স্বয়ং একদম হাজির। আপনারাও ভালো থাকেন, আমি ভালো থাকি, দোয়া করবেন। সবার সঙ্গে আবার দেখা হবে, জার্নি হবে, এভাবেই চলবে। আগামী থেকে আবার শুরু করব, ইনশাল্লাহ আগামী মাস থেকে লাইভ শুরু করব আবার। সবার সঙ্গে নিয়মিত দেখা হবে, কথা হবে। ফেসবুকটাও কন্টিনিউ করব। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকটা কন্টিনিউ করি নাই, মাঝখানে অনেক দিন বন্ধ ছিলাম। আপনারা আমার পোস্ট রিলস দেখে বুঝতে পারছেন অনেক দিন যাবত আমি একটু অনিয়মিত। তো ইনশাল্লাহ আগামীতে আবার শুরু করছি। সব কিছু একদম ওকে, এবং আমি খুব শীঘ্রই বিজনেস শুরু করছি, সেই বিজনেসের আপডেটও আপনাদের দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমার বিজনেস পেজ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি বিজনেস ওম্যান হচ্ছি, বিজনেস করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার বিজনেসটা যেন